দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক। অহেতুক সমালোচনা না করে প্রকল্প স্থান ঘুরে আসতে বললেন প্রধানমন্ত্রী। জিয়ার জন্মবার্ষিকীতে মাজারে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা। মির্জা ফখরুল বললেন, ইসি পুনর্গঠনে গ্রহণযোগ্য সার্চ কমিটি না হলে প্রত্যাখ্যান করবে জনগণ। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শিক্ষা ছুটিতে থাকেন প্রায় 2000 শিক্ষক। বিদেশে গিয়ে আর ফিরছেন না অনেকেই। আইনি ব্যবস্থার পক্ষে বিশ্ববিদ্যালয়। দালালদের যোগসাজশে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে, দায়সারা সাফাই পুলিশ ও পাসপোর্ট অফিসের। এবং ক্রাইস্টচার্চে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলছেন না মুশফিক ও ইমরুল। সুযোগ পেলেন সৌম্য ও সোহান, নেতৃত্ব দেবেন তামিম। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্ল্যানারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে যাতে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে তার সরকার। বুধবার দাভোসে সম্মেলনের প্ল্যানারি সেশনে বিষয়টি নিয়ে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে বিতর্কের সময় তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা রামপাল নিয়ে অহেতুক বিতর্ক করছে তাদের প্রকল্প স্থান ঘুরে দেখা উচিত। গেল 17 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। সম্মেলনের মূল আয়োজনের পাশাপাশি সেখানে অনুষ্ঠিত সেমিনার কর্মশালায় অংশগ্রহণের ধারাবাহিকতায় বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাভোসের কংগ্রেস সেন্টারে আয়োজন ছিল জলবায়ু পরিবর্তন নিয়ে। লিডিং দ্য ফাইট এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ শীর্ষক ওই প্লেনারি পর্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের অবস্থানগত কৌশলের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর প্রশ্ন তোলেন সুন্দরবনের অদূরে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তিতেই গড়ে তোলা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি, যেখানে পরিবেশের ক্ষতির কোনো আশঙ্কা নেই। It is far, far away from Sundarban. And not only that, we have taken all the steps so that environment should not be affected. And it is a supercritical power plant, very modern, and we have taken all measurement to save our environment. বিতর্কের এক পর্যায়ে দিনাজপুরের বড়পুকুরিয়ায় চলমান কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের জানান, সেখানে মানব বসতি কিংবা পরিবেশ কোনোটিতেই বিরূপ প্রভাব পড়েনি। We have coal-based power plant, which is not very modern one. It is inside our land. The place called Dinajpur, one of our district, where all the human beings are living, and we see no bad effect in the environment. এর আগে ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার শীর্ষক পানি বিষয়ক এক সাইডলাইন আলোচনায় পরিবর্তনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, দাভোস, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে তা তুলে ধরার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী। গুগলের কো-ফাউন্ডার সার্গেই ব্রিন, তার সাথে বৈঠক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প সেটি পূরণের জন্য আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, নিরাপত্তার জায়গায় আসলে নতুন টেকনোলজি কিভাবে কাজ করতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রায় 5টি সেশনে আমরা গিয়েছি। আমাদের 16 কোটি মানুষের মধ্যে প্রায় 70% জনগোষ্ঠী যারা 35 বছর নিচে। এটি সারা বিশ্বের কাছেই খুব আকর্ষণীয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 81তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11:30টার দিকে জিয়ার মাজারে শ্রদ্ধা জানান বিএনপি নেত্রী। এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে দলটির মহাসচিব সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও জিয়ার মাজারে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করে বলেন, নিরপেক্ষ সার্চ কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি ইতিবাচক ভূমিকা পালন করবেন। সার্চ কমিটি গ্রহণযোগ্য না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। নির্বাচন কমিশনকে গঠন করবার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটি অত্যন্ত সুন্দর প্রস্তাবনা দিয়েছিলেন। সেই প্রস্তাবনার ভিত্তিতেই রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, কথা বলেছেন। এখন আমরা আশা করব যে রাষ্ট্রপতি সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন, যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবার জন্য যোগ্য হবে। যদি নিরপেক্ষ সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠন না হয়, এই দেশের মানুষ তো কখনোই গ্রহণ করবে না। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 12,000-এর বেশি শিক্ষক থাকলেও প্রতি বছর শিক্ষা ছুটিতে অনুপস্থিত থাকছেন প্রায় 2,000 শিক্ষক। এদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর ফিরছেন না। শিক্ষাবিদরা বলছেন, নৈতিকতার জায়গা থেকে শিক্ষকদের উচিত দেশে ফেরা। আইনগতভাবে কঠোর হতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ হিসেব অনুযায়ী দেশের মোট 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 12,748 জন শিক্ষক রয়েছেন। এদের মাঝে প্রায় 1,840 জন উচ্চশিক্ষা ও অন্যান্য ছুটিতে দেশের বাইরে আছেন। এদের মধ্যে অনেকে আবার নির্দিষ্ট সময় শেষে দেশে ফিরে আসেন না। এতে করে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। কেউ যদি বিদেশে গিয়ে আর না ফিরতে চায়, এটা তার আসলে একটা সেলফ রেসপেক্ট অভাব আমি বলবো। ওখান থেকে যদি আমাদেরকে ফিডব্যাকগুলো সাথে সাথে দেয়া যায়, তাহলে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, ক্ষতিগুলো আমরা হয়তোবা পূরণ করতে পারবো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, দেশে না ফেরা শিক্ষকের সংখ্যা কমে আসলেও তা শূন্যের কোটায় নামিয়ে আনতে চান তারা। এক্ষেত্রে আইনগতভাবে কঠোর হওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। আর ফিরে না আসার বিষয়টিকে অনৈতিক বলছেন শিক্ষাবিদরা। চাকরিতে ঢুকতেই পারি, আমি বাইরে যেতেই পারি, কিন্তু আমি যদি বাইরে গিয়ে না আসি তাহলে যেন আমার টাকাটা আমি ফেরত দিয়ে দিই। তবে এখানে আইনের কড়াকড়ি থেকেও আমি মনে করি নৈতিকতার বিষয়টা গুরুত্বপূর্ণ। যারা সময় মতো ফিরে আসছেন না, তাদেরকে আমরা শেষ পর্যন্ত নোটিশ দেই। 8 সপ্তাহের নোটিশের পরে যদি ফিরে না আসে, তাদের চাকরিচ্যুত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, নির্দিষ্ট ছুটির পর শিক্ষকরা দেশে না ফিরলে কঠোর হবেন তারা। নোটিশ করার পরও যদি তারা ফিরে না আসেন, তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে এই বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, চাকরি থেকে অপসারণ করা হয়। অনেকে আছে খোঁজ খবর পাওয়া যায় না, কোনো যোগাযোগ রাখে না। তো বিশ্ববিদ্যালয়গুলো যেটা করে এইসব ক্ষেত্রে তাদের চাকরিটা টার্মিনেট করে। তবে শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষকরা যেন বিদেশে স্থায়ী হওয়ার কথা না ভাবেন, সেজন্য দেশেই পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষকদের যেখানে দেশে ফিরে শিক্ষার মান উন্নয়নে অবদান রাখার কথা, সেখানে শুধুমাত্র নিজেদের প্রয়োজনে অনেকের বিদেশে থেকে যাওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়। এতে করে শিক্ষার্থীরা যেমন বিশ্বমানের শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। পুলিশ এবং পাসপোর্ট অফিসের নির্লিপ্ততা আর দালালদের যোগসাজশে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েই চলেছে। অতিরিক্ত টাকার বিনিময়ে যথাযথ পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট তৈরি করে তারা চলে যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কিছু ক্ষেত্রে রোহিঙ্গারা বিমানবন্দরে আটক হলেও পাসপোর্ট সহ আনুষঙ্গিক কাগজপত্র একেবারে নিখুঁতভাবে প্রস্তুত হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায়ই বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে রোহিঙ্গারা, কিন্তু সে আটক হয় সীমিত সময়ের জন্য। দালাল চক্র পাসপোর্ট থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাগজপত্র এতটাই নিপুণভাবে তৈরি করে যেখানে কোনো ফাঁক ফোকর থাকে না। ফলে বাংলাদেশি নাগরিক হিসেবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাচ্ছে রোহিঙ্গারা। আর রোহিঙ্গারা বিদেশ গিয়ে অপরাধে জড়িয়ে পড়ায় বহির্বিশ্বে ক্ষতি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্র এবং নষ্ট হচ্ছে দেশের সুনাম। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেহেতু যাচ্ছে, তাতে তাদের কোনো অপকর্ম বাংলাদেশের অপকর্ম হিসাবে প্রতীয়মান হয়। তো সেই জন্য এই ব্যাপারটা আমাদের দেশের জন্য অবশ্যই হানিকর। প্রথম থেকেই রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট না পায় সেজন্য সরকারের করা বিধিনিষেধ রয়েছে। তারপরও পুলিশ ভেরিফিকেশনের আড়ালে পাসপোর্ট পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা। তাদেরকে অনেক ইন্টারভিউ নেওয়া হয়, সে বাঙালি কিনা,
তার কাগজপত্র আছে কিনা, যেমন ভোটার আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, তারপর বাংলায় কথাবার্তা বলতে পারলে শুধু স্যাটিসফাইড হয়, তাহলে আমরা তাকে পাসপোর্ট দিই। সে রোহিঙ্গা কিনা এটা এখান থেকে জানার কোনো উপায় নেই। তবে পুলিশ প্রশাসন নিজেদের দায় না এড়ালো তাদের অভিযোগের তীর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দিকে। ভোটার লিস্ট এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এদের যে প্রত্যয়ন, সেটার ভিত্তিতেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা দেওয়া হয়। এরকম একটা চক্র তো আছে, সবসময় কাজ করে। গত 2 দশকের বেশি সময় ধরে 5 লাখের বেশি রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছে। অভিযোগ রয়েছে এর মধ্যে 50,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে চলে গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। সিলেটে কলেজ ছাত্রী ঝুমা আক্তারকে ছুরিকাঘাতের ঘটনার মামলার প্রধান আসামি বাহার জাকিগঞ্জের মির্জার চক থেকে গ্রেফতার। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তিকে লাঞ্ছিত করার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে। আগামী রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চে প্রতিবেদনটি উত্থাপন করা হবে। এর আগে সকালে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান ঢাকার মুখ্য মহানগর হাকিম হাফিজুর রহমান সত্যায়িত আকারে প্রতিবেদনটি দাখিল করেন। গত বছরের 18 মে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে গত বছরের 13 মে নারায়ণগঞ্জের পিয়ার ছাত্রার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তিকে লাঞ্ছিত করা হয়। সিলেটে কলেজ ছাত্রী ঝুমা আক্তারকে ছুরিকাঘাতের ঘটনার মামলার প্রধান আসামি বাহারকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে জাকিগঞ্জ উপজেলার মির্জার চক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় মির্জার চক এলাকার হাইন্নার চর নামে একটি হাওরে অভিযান চালানো হয়। এ সময় হাওরের একটি বাগান থেকে বাহারকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত 15 জানুয়ারি সকালে রসুলপুর গ্রামে নিজ বাড়ির পাশে ঝুমাকে কুপিয়ে জখম করে বাহার। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন 16 জানুয়ারি আহতের মা করিমা বেগম বাদী হয়ে বাহারকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো 3 জনের বিরুদ্ধে জাকিগঞ্জ থানায় মামলা করেন। ডিজিটাল এবং ম্যানুয়াল পদ্ধতিতে বাহারকে ধরার জন্য চেষ্টা করতেছিলাম। সে বারবার অবস্থান বদল করতেছিল। তাকে জঙ্গল থেকে ধরা হয়। তার দেখানোর মধ্যে ঘটনাস্থল ভিজিট করা হয় এবং সে কোথায় কোথায় চাকুটা লুকিয়ে রেখেছিল সেই চাকুটা উদ্ধার হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে রাজশাহী সিটি কর্পোরেশন রাস্তা পরিষ্কার করা মেশিন ও ভ্রাম্যমাণ টয়লেট এনে বছরের পর বছর ধরে ফেলে রাখায় এর কোনো সুফল পাচ্ছেন না নগরবাসী। এছাড়া নগরীর উন্নয়ন কর্মকাণ্ড ধীর গতিতে হওয়ায় ক্ষোভ বাড়ছে নগরবাসীর মধ্যে। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। প্রায় 8 লাখ মানুষের মাথা গোজার ঠাঁই পদ্মাপাড়ের নগরী রাজশাহীতে। নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিতে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সবুজ নগরায়ন ও আলোকসজ্জা, নতুন রাস্তাঘাট নির্মাণ সহ ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বছর 3 আগেও রাজশাহী সিটি কর্পোরেশনের জুড়ি ছিল না। কিন্তু এখন চিত্র ভিন্ন। ভাঙা রাস্তাঘাট, ফুটপাত দখল, পরিচ্ছন্নতা কাজে ধীর গতি সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের গতি মন্থর হয়ে পড়ায় সেবা থেকে বঞ্চিত নগরবাসী। কোটি টাকা ব্যয়ে আনা ভ্রাম্যমাণ টয়লেট, পরিচ্ছন্নতা কাজে ব্যবহারের অত্যাধুনিক গাড়ি কোনো কাজেই আসছে না তাদের। ড্রেনেজ নাই, রাস্তা ভালো না, লাইট ঠিক মতন পায় না। আগে প্রতি বছরে যে মশার মেশিন দিয়ে ধোঁয়া টোয়া দিত আগে, আর এখন মনে করেন যেগুলা দেওয়া হয় না। সবকিছু পে করি সবকিছু পরিশোধ করি, তারপর আমরা কোনো সুযোগ পাই না। বিগত বছরগুলোর তুলনায় অর্ধেকেরও কম থোক বরাদ্দ পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি রাশিকের প্রধান প্রকৌশলীর। আমার কেনার দরকার মনে হয় এখন 10 গ্যালন, আমি কিনতে পাচ্ছি 2 গ্যালন। থোক বরাদ্দ টাকা কম, 8 কোটি টাকা তুমি এই বছরে বরাদ্দ, আমি তার গতবারে পেয়েছি 30 কোটি টাকা। অবশ্য দায়িত্বপ্রাপ্ত মেয়র জানালেন নাগরিক সেবা বাড়াতে বেশ কয়েকটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জুন মাসের মধ্যে আমরা নগরবাসীকে তাদের যে মেজরগুলো প্রবলেম সেগুলো আমরা অবশ্যই
সলভ করার চেষ্টা করব আন্তরিকভাবে। নাগরিক সেবা বাড়াতে 136 কোটি টাকা ব্যয়ে, জলাবদ্ধতা দূরীকরণ 72 কোটি টাকা ব্যয়ে, উপশহর থেকে সোনাদিঘি ও মালোপাড়া থেকে সাগরপাড়া মোড় প্রশস্তকরণ 122 কোটি টাকা ব্যয়ে, মোহনপুর রাজশাহী নাটোর পূর্ব পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ এবং 127 কোটি টাকা ব্যয়ে কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শুরু হবে বলে জানান মেয়র। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদ আরো থাকছে। ভারতের উত্তরপ্রদেশে ট্রাক ও স্কুল বাসের সংঘর্ষে 15 শিশু নিহত, আহত 30। রাজধানীতে অধিকাংশ ক্ষেত্রে লেগুনা চালাচ্ছে অপ্রাপ্তবয়স্ক কিশোরেরা। ওস্তাদদের কাছ থেকে শিখে কোনো প্রকার লাইসেন্স ছাড়াই তারা বসছে চালকের আসনে। অদক্ষ হাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য যাত্রী, এমনটাই বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। শহীদুল ইসলাম হীরার ছবিতে আরো জানাচ্ছেন মৌসুমী মৌ। বিশাল আকাশকে হাত নেড়ে কাছে ডাকার চেষ্টা, এটি আকাশ ছোঁয়ার সম্ভাবনার গল্প নয়। তারুণ্য এখানে সীমাবদ্ধ হাতের স্টিয়ারিং আর পায়ের ব্রেকে। ওস্তাদের কাছ থেকে শেখা অপ্রাপ্ত বয়স্ক এই চালকেরা যাত্রী পরিবহন করে থাকে পুলিশের নাকের ডগায়। পুলিশ ধরে, ধরানোর পরে আবার টাকা দিয়ে গাড়ি চালাচ্ছ, লাইসেন্স আছে? লাইসেন্স হারিয়ে গেছে। চালাই আমি আমার মতনই ইচ্ছা মতো চালাই। মামলা খাই, ঘরে মামলা খাই। নিজেদের দক্ষতার কথা জানান দিয়ে ওস্তাদরা বলছেন ভিন্ন কথা। আমাদের মতন সিনিয়র যারা ড্রাইভার আছে বয়স্ক, ওনাদেরকে না দিয়ে পিচ্ছিদেরকে দিয়ে ওরা 2 টাকা বেশি আয় করতে চেষ্টা করে। কম বয়স থাকে তখন হ্যাঁ একটু উড়া চালায়। ভবিষ্যতে গাড়ির স্টিয়ারিং এর হাল ধরার প্রতিযোগিতায় পিছিয়ে নেই শিশু হেল্পাররাও। আর যাত্রীরা বলছেন সব জেনেও ব্যস্ততার কারণে লেগুনায় উঠছেন তারা। ভালো, মোটামুটি ভালোই পারে, হাত ক্লিয়ার আর কি। ঝুঁকি এখন আসলে সব গাড়িতেই, কিছু করা নাই, কারণ সবাই মোটামুটি রেকলেস ভাবে চালায় গাড়ি। কিছু জানে না, খালি গাড়ি চালায় আর চালায়। লাইসেন্স আছে, এটা তো প্রশাসনের ব্যাপার, এটা আমরা কি বলবো। অভিযোগ মেনে নিয়ে নিজেদের পদক্ষেপ তুলে ধরলেন বিআরটিএ। আর সমস্যার সমাধানে প্রচলিত সড়ক আইনের বিষয়ে সচেতন হবার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। আমাদের কতগুলো মোবাইল কোড আছে, বিভিন্ন এলাকায় আমরা নিয়মিতভাবে মোবাইল কোড পরিচালনা করে থাকি। সেই মোবাইল কোডের মাধ্যমে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। অদক্ষ অবৈধ এই চালক দিয়ে যখন চালানো হয় তখন ডেফিনেটলি এরা যানজটের দিকেও লক্ষ্য করবে না, নিরাপত্তার ইস্যুটাও কিন্তু লক্ষ্য করবে না। চোখ কিন্তু রাস্তার মধ্যে থাকবে না, চোখ থাকবে না যাত্রীর দিকে। সারা দেশে মোট নিবন্ধিত লেগুনার সংখ্যা 13,234টি। রাজধানীতে অধিকাংশ লেগুনায় চালাচ্ছে এসব অপ্রাপ্ত বয়স্ক কিশোরেরা, যাদের না আছে লাইসেন্স, না আছে বিভিন্ন সংকেত সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা। অদক্ষ এ চালনার কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা ব্যবস্থা সৃজনশীল হলেও যশোরে শিক্ষার্থীদের গাইড নির্ভর করে তোলা হচ্ছে। শিক্ষা বছরের শুরুতেই বাজারে থাকা বিভিন্ন প্রকাশনীর চড়া মূল্যের সৃজনশীল গাইড শিক্ষার্থীদের কিনতে পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। অভিভাবকদের অভিযোগ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দ্বারা লাভবান হয়ে গাইড কিনতে নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, এ কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষকরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2008 সালে দেশে শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক স্তরে সৃজনশীল পদ্ধতির চালু হয়। 2010 সালে বাংলা ও ধর্ম বিষয়ে এই পদ্ধতিতে প্রথম এসএসসি পরীক্ষা নেওয়া হয়। এরপর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2-1টি বিষয় ছাড়া বেশিরভাগ বিষয় সৃজনশীল পদ্ধতির আওতায় আনা হয়। মূলত শিক্ষার্থীদের মুখস্থবিদ্যা পরিহার, গাইড বই ও কোচিং নির্ভরতা কমানোর জন্যই শিক্ষা মন্ত্রণালয় এই সৃজনশীল পদ্ধতির প্রচলন করে। কিন্তু গত কয়েক বছর ধরে যশোরে শিক্ষার্থীদের সৃজনশীল পাঠ না দিয়ে বরং তাদের কথিত সৃজনশীল গাইড নির্ভর করে তুলছেন শিক্ষকরা। বইয়ের ভিতরে সৃজনশীলতা কোনো প্রশ্ন নাই, এখন এই গাইডের ভিতরে প্রশ্ন আকারে দেওয়া আছে এবং তার উত্তর দেওয়া আছে, যার জন্য মাস্টাররা না পড়ায় বলে যে এই গাইডগুলো কিনবা। 6, 7, 8 প্রত্যেক ক্লাসে আমাদের বুক লিস্ট দেয় এবং বই কিনতে বলে। এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে তোমাদের পড়তে হবে, স্কুল থেকে অনেক চাপ সৃষ্টি করে। অভিভাবকদের অভিযোগ, গাইড কিনতে নির্দেশনা দিচ্ছেন শিক্ষকরা। এর নেপথ্যে রয়েছে বড় সিন্ডিকেট। শিক্ষকরা নানান কৌশলে এগুলো বাচ্চাদের ফর্দ দিয়ে যাচ্ছে, আমরা অভিভাবকরা অসহায়। গাইড কিনতে বলে,
দেখা গেল সেই বইয়ের দাম 500 টাকা, আমার আর্থিক নেই, আমার তারপরেও আমার সেটা কিনতে হয়। নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমেই এই বইগুলো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তারা সম্পর্ক রেখেই এই বইগুলো, সৃজনশীল বইগুলো তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করে। তবে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এ নেতা বললেন, সহায়ক বইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। যারা আমরা প্রাইভেট পড়ার মতন ক্ষমতা আমাদের কাছে নাই, আমরা দরিদ্র, এদের সহায়ক ছাড়া এই নেই। আর সহায়ক কিন্তু বইয়ের সাথে হুবহু মিল না। অবশ্য জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, এই কর্মকাণ্ডের সাথে শিক্ষকরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার কোনো শিক্ষা কর্মকর্তা, আমি সহ আমাদের কোনো পর্যায় থেকে কারোর যদি এর মধ্যে কোনো বিন্দুমাত্র ইনক্লুশন থাকে, আমরা এই জায়গাটিতে একেবারে জিরো টলারেন্সে থাকবো। যশোরে মাধ্যমিক পর্যায়ে 934টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আর শিক্ষার্থীদের সংখ্যা 3,75,000। সময় সংবাদ, যশোর। কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এই মুহূর্তে ইজতেমা এলাকায় আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক। মামুন, আপনি জানেন যে আসলে দুনিয়ার যে মুক্তি, আখিরাতের মুক্তি এবং দুনিয়ার কল্যাণের জন্য কিন্তু যুগে যুগে যেই ধর্মপ্রাণ মুসলমানেরা ইসলামের দাওয়াত দিয়ে আসছে এবং মানুষকে হেদায়েতের দিকে ডাকার জন্য যে মেহনত করে আসছে, সেই তাবলিগ জামাত কিন্তু আজকে যেই বড় যেই বিশাল যে তাদের সম্মেলনটি করেছে, অর্থাৎ বিশ্ব ইজতেমার আয়োজন করেছে, সেই ইজতেমার প্রথম পর্বটি আপনি জানেন যে শেষ হয়েছে 15ই জানুয়ারিতে শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্ব কিন্তু আগামীকালকে শুরু হতে যাচ্ছে। স্থান সংকলন না হওয়ার কারণে এবং মুসল্লিদের যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য কিন্তু আসলে দ্বিতীয় পর্ব 2 পর্বে প্রতি বছর পালন করা হয়ে থাকে। এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব কিন্তু আগামীকালকে ফজর পরেই কিন্তু যেই মূল যে বয়ান শুরু হবে, সেই বয়ানের পরবর্তীতে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যে বিশ্ব ইজতেমার যে 165 একর জমিতে যে সামিয়ানা টানানো হয়েছে, এই সামিয়ানার নিচে কিন্তু বিভিন্ন খিত্তায়, অর্থাৎ বিভিন্ন নির্দিষ্ট স্থানে কিন্তু 16টি জেলার মানুষ এখানে এসেছেন। অলরেডি অনেক মানুষই কিন্তু এখানে পৌঁছে গেছেন। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়, বিভিন্ন দেশের বাইরেও কিন্তু বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু এখানে এসেছে। বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা স্ব যেই জায়গাটি, সেই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং জিকির আজকারের মাধ্যমে এবং বিভিন্ন মাসলা মাসাইল এবং ইসলামের যে কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলি তাফসির তারা করছে, তারা শুনছেন এবং তারা সর্বদাই আমলের মধ্যে রয়েছে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বিশ্ব ইজতেমাকে সফল করার জন্য দ্বিতীয় পর্বে যেসব আনুষ্ঠানিকতা এবং আয়োজন করা প্রয়োজন, সেসব বিষয় কিন্তু ইজতেমার যে বিশ্ব ইজতেমার যে আয়োজক কমিটি, সেই কমিটি কিন্তু সুন্দরভাবে বাস্তবায়ন করেছে বলতে আমরা জানতে পেরেছি। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে সামিয়ানা, বিশাল সামিয়ানা টানানো 165 একর জমিতে, এই সামিয়ানার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে এবং এই কাজগুলি কিন্তু বিশ্ব ইজতেমার যেসব তাবলিগের যে কর্মীরা রয়েছে 10 থেকে 12টি ভাগে বিভক্ত হয়ে কিন্তু তারা এই দাওয়াতি কাজ করছে এবং এখানে যে আগত মুসল্লিরা আছে, বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাবলিগে বিশ্ব ইজতেমায়, তাদেরকে কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। এখানে শুধু তাই নয়, এখানে সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন 5টি স্তরে কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনী সর্বদা কিন্তু এখানে সেবা দিয়ে যাচ্ছে। আসলে ইজতেমার যে দ্বিতীয় পর্ব, এই দ্বিতীয় পর্বটি খুব সুন্দরভাবেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছেন এই ইজতেমার যে আয়োজক কমিটি। আসলে এই ছিল আসলে ইজতেমা প্রাঙ্গণকে সর্বশেষ তথ্য। মামুন। দর্শক, আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সে বিষয়ে জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। অর্ধেক দামে কিংবা একটির সঙ্গে অনেকগুলো পণ্য ফ্রির মতো বিভিন্ন রকম অফারের জোয়ার চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বিক্রেতারা বলছেন, পণ্যের প্রচারের জন্যই এইসব অফার দিচ্ছেন তারা। তবে অস্বাভাবিক কিছু অফারের মাধ্যমে ক্রেতাদের ঠকানো হচ্ছে বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। একটি কিনলে 10টি ফ্রি, অর্ধেক দাম কিংবা গাড়ির মতো বিশাল অফারের জোয়ার চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অফারের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে ক্রোকারেজের স্টল। একটি পণ্যের সাথে 3টি, 5টি, কোথাও কোথাও 10টি পর্যন্ত ফ্রি থাকছে। আর সেসব অফারে নানা খুঁটিনাটি বোঝাতে ব্যস্ত সব দোকানিরা। প্রশ্ন হলো, এসব মেগা অফার কিভাবে দিচ্ছেন বিক্রেতারা? এখানে কোম্পানি যদি আপনার কোনো কাস্টমার যদি কোথাও থেকে কিনে, এখানে তারা 15-20 হাজার টাকা লাভ দিতে হবে। সেই লাভটা আমরা না নিয়ে টোটাল মিলে একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি। মেলা উপলক্ষে শুধুমাত্র পণ্যের প্রচারের জন্য তাদের এই বিশাল অফার বলে জানিয়েছেন বিক্রেতারা। যে কোনো ব্লেজার নিলে আপনার হচ্ছে 1700 টাকা, আর বাচ্চাদের এখানে আছে প্যান্ট সহকারে দিচ্ছি আমরা 1400 টাকায়। বাণিজ্য মেলা উপলক্ষে আমরা 1,05,000 টাকার একটা ডিসকাউন্ট দিয়ে অফার দিয়েছি।
এবং যারা স্যুট কিনতেছে তাদের জন্য এলিয়ন গাড়ি। এদিকে পণ্য বিক্রির কৌশল হিসেবে এ ধরনের অফারকে স্বাগত জানালেও পণ্যের গুণগত মান নিয়ে সন্দেহ রয়েছে ক্রেতাদের মাঝেই। কোয়ালিটি এটা তো খুব স্বাভাবিক। দাম যদি বড়টার দাম যদি খুব বেশি রাখে মানে ওইটাকে কভার করে নিয়ে করে তাহলে হয়তো সম্ভব, এছাড়া তো সম্ভব। যারা কিনছে তারা ঠকছে আর যারা বিক্রি করছে তারা লাভবান হচ্ছে। খুব যে একটা সুবিধা তা নয়, আমি তো দাম বেশি দেখছি, দাম খুব সস্তা না। তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আন্তর্জাতিক রূপ ও মান ধরে রাখতে পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলে মনে করেন সবাই। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের উত্তরপ্রদেশে ট্রাক ও স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে 15 শিশু নিহত ও 30 জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রদেশের ইতাহ জেলার আলীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের সবাই স্কুল বাসটির আরোহী। এনডিটিভি জানায়, একটি বেসরকারি স্কুলের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে খাদে পড়ে যায় বাসটি। বাসটিতে অর্ধ শতাধিক স্কুল শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের সবারই বয়স 10 বছরের নিচে বলে জানানো হয়। আহত শিশুদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই দ্রুত অ্যাম্বুলেন্স সহ উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। খেলার খবর। সিরিজের শেষ টেস্টে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। ইনজুরির কারণে খেলবেন না নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েস। সময়টা ভালো না গেলেও জয়ের জন্যই বাংলাদেশ মাঠে নামবে বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে নিজেদের ফেভারিট জানিয়ে 2-0 সিরিজ জয়ের ঘোষণা দিয়েছেন ট্রেন্ট বোল্ট। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হবে ভোর 4টায়। মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। নিউজিল্যান্ডে আসার পর থেকে একটি জয় যেন দূরের বাতিঘর হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। জয় এনে দিতে ক্রিকেট জ্যোতিষীও সমাধান দিতে পারছেন না টাইগারদের। ওয়েলিংটনে স্বপ্ন জয়ের খুব কাছে গিয়েও হয়নি নিজেদের দোষে। সফরের শেষ মিশন ক্রাইস্টচার্চের হেগলি ওভালে, যেখানকার উইকেট ব্যতিক্রমমুখী। তার উপর আবার ধাক্কা, দলের ব্যাটিং স্তম্ভ মুশফিক আর ইমরুল খেলবেন না এই টেস্টে। তারপরেও আপোষহীন নতুন অধিনায়ক তামিমের অগ্নিদৃষ্টি জয়ের দিকেই। 3 দিনে শেষ হয়ে যাবে অথবা 5 দিনে শেষ হয়ে যাবে, এটা তো আসলে একটা ম্যাচের আগে কোনো সময় কোনো দলই চিন্তা করে না। এটা ওর সময় ওরকম একটা সিচুয়েশন হয়ে যায়, দেখে এরকম রেজাল্ট হয়। বাট আমরা চেষ্টা করব যে আমরা পুরোপুরিভাবে জেতার চেষ্টা করব। আমাদের যেই সোর্স আছে আমরা ওটা নিয়ে আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে টানা জয়ে কিউই পাখিরা উঠছে ক্রিকেট আকাশে। ছাড় দিতে চায় না শেষ টেস্টে। সিরিজ জিততে চায় নিউজিল্যান্ড ক্লিন সুইপে। এই টেস্টে আমরাই ফেভারিট। হ্যাগলি ওভালের উইকেটে দারুণ বাউন্স আর সুইং আছে। এই সুবিধার শতভাগ নিতে চাই আমরা, কারণ সিরিজ জয়ের দিকেই আমাদের চোখ। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তাই ভালো কিছু করতেই অনুশীলনের আগে কোচ হাতুরু সিং এর সাথে হেগলি ওভালের উইকেট পরিদর্শন অধিনায়ক তামিমের। নিউজিল্যান্ডের নিয়মিত দৃশ্য এমন বৈরী আবহাওয়ার মাঝেও বারবার যে সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের, তার বাস্তব রূপ দিতে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর দীপ্ত প্রতিজ্ঞা তামিমের। আমাদেরকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে, যে ধরনের উইকেট হোক না কেন। যদি এটা খুব ডিফিকাল্ট উইকেট হয় তাহলে এটা আমার জন্য ডিফিকাল্ট, ওদের জন্য ডিফিকাল্ট। সো যারা ভালো হ্যান্ডেল করতে পারবে, যারা ভালো এক্সিকিউট করতে পারবে, তাদের জন্য এটা একটু পজিটিভ ওয়েতে হয়। হেগলি ওভালের উইকেটে ঘাস আছে, তাই স্পিড স্টার তাসকিন রাব্বির সাথে একাদশে দেখা যেতে পারে ফাস্ট বোলার রুবেল হোসেনকে। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মতো শক্তিশালী দল এই হেগলি ওভালে টিকে ছিল মাত্র 2.5 দিন। ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের স্বপ্নের অপমৃত্যুর পর সেই বাংলাদেশ ক্রিকেট দল স্বপ্নের জাল বুনেছে টেস্ট জয়ের। ব্যাপারটি কতটুকু বাস্তবমুখী, কারণ দেশেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলবেন না এই টেস্টে। তবে বাংলার বাঘেদের দিনে সবকিছুই সম্ভব, যদি না ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগে তারা জ্বলে ওঠে। ক্রাইস্টচার্চের হেগলি ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দর্শক, এই মুহূর্তে ক্রাইস্টচার্চে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। বাংলাদেশ দলের প্রস্তুতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দেব তার সঙ্গে। রোজ, একটু আগে আমরা যে রকম একটা খবর পেয়েছি, তথ্য যদি প্রতারণা না করে আমাদের সাথে, আমাদের সোর্সের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে আরেকটি ধাক্কা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একাদশ সাজাতে। আপনি জানেন এর আগেও আমি ঘন্টাখানিক আগে জানিয়েছিলাম আসলে ইমরুল এবং
মুশফিকের জায়গায় সোহান এবং সৌম্য খেলবেন, কিন্তু আরেকটা ধাক্কা এসেছে দলের জন্য। আপনি জানেন নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি অ্যাভারেজ এবং সবচেয়ে সফল ব্যাটসম্যান বাংলাদেশে মমিনুল হক, যিনি চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে 181 রান ক্যারিয়ার সেরা এবং ঢাকায় পরের টেস্টে টানা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং ওয়েলিংটন টেস্টেও কিন্তু 60 রানের ইনিংসের পরের ইনিংসে 34 রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন। সেই মমিনুল আসলে তার বুকে ব্যথার কারণে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তাকে না খেলানোর, কারণ তিনিও ইনজুরিতে পড়েছেন। একরকম ইনজুরির মিছিল শুরু থেকেই লেগেছিল, একদম অদৃশ্য ছায়ার মতো লেগেছিল। কিন্তু মমিনুলের ইনজুরি আসলে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আছে, আপনি জানেন মুশফিকুর রহিম বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, পাশাপাশি টেস্টের বিশেষজ্ঞ ব্যাটসম্যান মমিনুল এই টেস্টে খেলতে পারবেন না। তার জায়গায় একেবারে নবীন ক্রিকেটার, একেবারে অভিষেক হতে যাচ্ছে কালকের ম্যাচে নাজমুল হোসেন শান্ত। তিনি ঘরোয়া ক্রিকেটে প্রিমিয়ার লিগে এবং গত বছর বিশ্বকাপে ঘরের মাঠে 2015 বিশ্বকাপে 2016 বিশ্বকাপে জানুয়ারিতে দুর্দান্ত পারফরমেন্স করে একজন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তারপর থেকে কিন্তু তারপর একটা স্পটলাইট ছিল, তারও খুব ভালো রান আছে, তার হাতেও ভালো রান আছে। তিনি নিজেকে প্রমাণ করে আসলে জাতীয় দলে এসে নিজের নাম লিখেছেন। তবে একটা বিষয় স্পষ্ট মামুন, আপনি জানেন নিউজিল্যান্ডের এইরকম বিপরীতমুখী কন্ডিশনে বাংলাদেশের ব্যাটসম্যানরা বারবার স্বপ্ন দেখাচ্ছিলেন, সেই ব্যাটসম্যানরাই কিন্তু আবার ব্যর্থ হচ্ছিলেন। ঠিক তেমনি ক্রাইস্টচার্চের হেগলি ওভালে বাংলাদেশ যদি টসের ব্যাটিং নামে, সেক্ষেত্রে কিন্তু কঠিন চ্যালেঞ্জ হবে। সেই চ্যালেঞ্জটা আরও বেশি কঠিন থেকে কঠিনতর হয়ে গেল আসলে মুশফিকুর রহিম এবং মমিনুল হকের মতন ব্যাটসম্যান না থাকায়। সেক্ষেত্রে নবীন একটা দল জোড়াতালি একরকম একাদশ নিয়ে নতুন অধিনায়ক কালকে তামিম ইকবালকে মাঠে নামতে হবে। তবে সবকিছু মিলে যেমন ইনজুরির একটা প্রবণতা দলের মাঝে আছে, একটা সিদ্ধান্তের কথা না বললেই নয়। এর আগে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু কোচ হাতুরু সিং এর একটা সমালোচনা করা হচ্ছিল, 22 সদস্যের একটা দল নিয়ে কি পিকনিক করতে আসছে কিনা নিউজিল্যান্ডে, কিন্তু সেটা কিন্তু প্রমাণ হলো তার একটা দূরদর্শী সিদ্ধান্তের কারণে এই যে ইনজুরির মিছিল, যেখানে একজন খেলোয়াড়ের বদলে আরেকজন খেলোয়াড়কে নিতে পারছে। তো মামুন, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছে আপনার কাছে। দর্শক, সিরিজের শেষ টেস্টে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, এবং সে বিষয়ে জানাতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। I don't understand why people raise this issue. It is far, far away from Sundarban. দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক। অহেতুক সমালোচনা না করে প্রকল্প স্থান ঘুরে আসতে বললেন প্রধানমন্ত্রী। জিয়ার জন্মবার্ষিকীতে মাজারে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা। মির্জা ফখরুল বললেন, ইসি পুনর্গঠনে গ্রহণযোগ্য সার্চ কমিটি না হলে প্রত্যাখ্যান করবে জনগণ। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শিক্ষা ছুটিতে থাকেন প্রায় 2000 শিক্ষক। বিদেশে গিয়ে আর ফিরছেন না অনেকেই। আইনি ব্যবস্থার পক্ষে বিশ্ববিদ্যালয়। দালালদের যোগসাজশে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে, দায়সারা সাফাই পুলিশ ও পাসপোর্ট অফিসের। এবং ক্রাইস্টচার্চে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলছেন না মুশফিক ও ইমরুল। সুযোগ পেলেন সৌম্য ও সোহান, নেতৃত্ব দেবেন তামিম। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।